আবার আমাদের সামনে উপস্থিত হয়েছেন প্রখ্যাত ক্রীড়া সাংবাদিক দেবাশিস দত্ত। ভারতীয় ক্রিকেট থেকে বিশ্ব ক্রিকেট, ভারতীয় ক্রিকেটের বর্তমান এবং ভবিষ্যৎ নিয়ে নানা রকম বিশ্লেষণ করলেন তিনি। কি বলছেন দেবাশিস দত্ত, চলুন শুনে নি এই ভিডিওতেই। কিছুই বলবো না। অনেকে টাকা পেলে অখুশি হয়, না আমার মনে হয় যারা বিশ্বকাপ জিতেছে তারা যদি মাথা পিছু 6 কোটি টাকা করে পেয়ে থাকে ভালোই তো। লড়াই করেছে, পরিশ্রম করেছে, গালাগালি খেয়েছে শুরুর দিকে, তারপর জিতেছে, তো ফলে তারা টাকা পাবে, এটা তো ভালো। চুরি ছাড়ার মতো করেনি, বোর্ড দিতে বাধ্য করে হয়েছে, তার কারণ বোর্ডের কাছে প্রচুর টাকা হয়েছে এবং এদেরকে বিক্রি করেই কিন্তু হাজার হাজার কোটি টাকা রোজগার করে গোটা পৃথিবীর কর্মকর্তারা। আমি অবাক হয়ে গেলাম, ইংল্যান্ড ভার্সেস ওয়েস্ট ইন্ডিজ একটা টেস্ট ম্যাচের সময় মাইকেল হোল্ডিং আমায় বলেছে ম্যাচ ফি ছিল $200, মাত্র $200। এবং এই কারণেই যখন কলকাতায় এসেছিলেন ক্লাইভ লয়েড, তিনি বলে গিয়েছিলেন কই তখন তো কাউকে লড়াই করতে দেখিনি, আমাদের তখন অশ্বমেধের ঘোড়া ছুটছিল, আমরা গোটা পৃথিবী জুড়ে সব দলকে হারাচ্ছিলাম, অথচ আমাদের পয়সা দেওয়ার ক্ষেত্রে কাউকে এগিয়ে আসতে দেখিনি। এটা একটা ভয়ঙ্কর দুঃখজনক ঘটনা। তো সেসব কথা মাথায় রাখলে যদি এখনকার ক্রিকেটাররা প্রচুর প্রচুর টাকা রোজগার করে থাকেন জেতার জন্য, তবে হ্যাঁ, যেন অসৎ মনোভাব না আসে, যেন পদস্খলন না ঘটে, আরও ভালো খেলুক, আরও স্কিল সম্পন্ন হয়ে উঠুক ক্রিকেট দুনিয়া, সেটাই আমরা চাই। ও তো খেলেছিল, জায়গাটা খুব কম, তার কারণ শ্রেয়াস আয়ার বসে রয়েছে। আমাকে একটা কথা বলো যে শ্রেয়াস আয়ার ছাড়াও অন্তত শুভমান গিল বসে রয়েছে, তারপরে যশস্বী জয়সওয়াল বসে রয়েছে, এদের মাঝে সত্যিই কিন্তু জায়গা নেই। তিলক বর্মার কথাও বলতে হবে, কিন্তু এখন যারা টি-20 বিশ্বকাপ দলে রয়েছে তারা সবকটাই কিন্তু সুপারস্টার হয়ে গিয়েছে। বিশ্বকাপ জেতার পর পরপর দুবার বিশ্বকাপ জিতেছে যারা, তাদেরকে তাদের মধ্যে থেকে কাউকে কাউকে কি নিয়ে আসা উচিত 50 ওভারের ক্রিকেটে, এটাই বোধহয় তোমার প্রশ্ন। তাহলে আমি বলবো বরুণ চক্রবর্তী কি তো 10 ওভার বোলিং করতে পারবে কিনা সন্দেহ নেই, যেমন 10 ওভার বোলিং করতে পারছে না বলেই হার্দিক পান্ডিয়াকে দূরে সরিয়ে রাখতে হয়েছে, এরকম নানা ক্রিকেটার রয়েছে। তবে হ্যাঁ, সূর্যকুমারের ব্যাটে যে 360 ডিগ্রি খেলা রয়েছে, তাতে যদি ধারাবাহিকতা আসে আমার মনে হয় অদূর ভবিষ্যতে ওকে হয়তোবা ফিরিয়ে নেওয়া হবে। এরপরেও যদি পাকাপাকিভাবে ও জায়গা করতে না পারে বা নির্বাচকরা যদি ওকে সুযোগ দিতে না চায়, তাহলে তো সেটা হবে মানে কি বলবো, আনএক্সপেক্টেড ঘটনা। আমার এমন কিছু এটা নেতিবাচক চিন্তা, আমার মনে হয় না যে সঞ্জুকে নিয়ে কেউ কোনো নেতিবাচক চিন্তা করছে এই মুহূর্তে। যখন আউট হয়ে যাচ্ছিল এবং এমনকি দলের প্রয়োজন তখন মাটি কামড়ে পড়ে থাকা, তখন কিন্তু আমরা দেখেছি 6 মারতে গিয়ে, উঁচু শট মারতে গিয়ে, অর্থাৎ বলের গতিপথ না বুঝে, বলের বাউন্স না বুঝে, বলের কি বলবো সুইং বা টার্ন না বুঝে ব্যাট চালানোর কারণে বহুবার বহু ম্যাচ হারতে হয়েছে সঞ্জু স্যামসনের দলকে। তখন মনে হয়েছিল যে দরকার নেই, কিন্তু ধাক্কা খেতে খেতে যখন 10-12 বছর কেটে গেছে, তখন হঠাৎই নিজের সঙ্গে কথা বলে যে উপলব্ধি হয়েছে সঞ্জুর ভেতরে যে আমাকে থাকতে হবে, আমাকে ম্যাচ জেতাতে হবে, উল্টো দিকের উইকেট পড়ে গেলেও কিন্তু আমার দায়িত্ব নিয়ে আমাকে ক্রিজে পড়ে থাকতে হবে, এই উপলব্ধিটা, এই আত্মোপলব্ধিটা, নিজের সঙ্গে কথা বলাটাই হচ্ছে সবচেয়ে বড় ব্যাপার। লাগলেও 11 বছর, লম্বা সময়, কিন্তু শেষ পর্যন্ত বোধোদয় যে ঘটেছে এটাই কিন্তু একটা সবচেয়ে বড় ব্যাপার। এবং এসব দেখে শুনে শুধুমাত্র ক্রিকেটার নয় বা অন্য ক্রীড়াবিদ নয়, জীবনের নানা ক্ষেত্রেও কিন্তু যারা কি বলবো সমস্যার সঙ্গে যুঝছেন, যারা নানা রকমের নেগেটিভিটির সঙ্গে লড়াই করছেন, তাদের কাছে সঞ্জু স্যামসনের এই প্রত্যাবর্তনটা অবশ্যই একটা শুভ দিক এবং এর থেকে শেখার একটা মানসিকতা পাওয়া যায়। এবং সঞ্জু যদি পারে, আমি কেন পারবো না? সঞ্জু যদি এত বিপর্যয়ের পর এভাবে লাথি খেতে খেতে যে ঘুরে দাঁড়িয়েছে,
সেটাও কিন্তু একটা জনজীবনে একটা শিক্ষণীয় ব্যাপার। এটা আমার কাছে একটা বিস্ময়ের, এবং শুধু তাই নয়, বড্ড ধাঁধাও বটে। দলটা বোলিং করতে পারছিল না, বিশেষত ক্যাপ্টেন মিচেল স্যান্টনার বহুদিন ধরে বোলিং করতে পারছেন না। এবারের বিশ্বকাপে তো সত্যি খুব পিটুনি খেয়েছেন তিনি, কিন্তু ব্যাটিং বিভাগটা যেভাবে চোখ করে গেল, এটা আমার কাছে একটা বিস্ময়কর। এটা এমন একটা দল যে ওরা কখনো চাপ নিয়ে খেলে না, ওরা কখনো ট্রফি জেতার কথা ভেবে খেলে না, ওরা শুধু জানে যে আমাকে শেষ মুহূর্ত পর্যন্ত লড়াই করে যেতে হবে। কিন্তু কিউই পাখিটা তো উঠতেই পারলো না এবার ফাইনালে ভারতের সামনে। অনেক দিন লাগবে এই ব্যর্থতাটাকে ভুলতে, এবং নিউজিল্যান্ডের সমর্থক আমরা সবাই, কারণ একটা ভদ্র দেশ, এবং তার চেয়েও বড় কথা হচ্ছে ক্রিকেটাররা অতি ভদ্র, এবং সেক্ষেত্রে তাদের লড়াই করতে না দেখার কারণে নানা রকমের প্রশ্ন ভেতরে উঠছে, ভেসে উঠছে, বুদবুদের মতো মিলিয়ে যাচ্ছে, কিন্তু কিছুতেই কোনো উপসংহারে পৌঁছতে পারছি না যে কেন নিউজিল্যান্ড ফাইনালে ভারতের সামনে এরকম বিচ্ছিরিভাবে হারল। ও যেটা বলেছে সৌরভ, সেটা হচ্ছে যে এই তিনটে দল, প্রথম তিনটে দলকে যদি বেছে নিতে হয় তাহলে ও অবশ্যই এই তিনটে দল থাকবে। তবে হ্যাঁ, তুমি যেটা বললে যে দক্ষিণ আফ্রিকার ধারাবাহিকতা আসছিল, মাঝে দুম করে এবার চলে গেল। এমনকি এবারও তারা সেমিফাইনাল পর্যন্ত উঠেছে। চতুর্থ দল হিসেবে দক্ষিণ আফ্রিকার নাম তো করতেই হবে। পরপর 2 বছর যারা টি-20 বিশ্বকাপ জেতে, যারা দেশের মাঠে জেতে, এখনো পর্যন্ত সংবর্ধনার পালা চলছে এবং অন্য কোনো খেলা হচ্ছে না, তখন তো এটা তো আর সেই এই ব্যাপার নয় যে কবে ঘি খেয়েছো তার গন্ধ এখনো লেগে রয়েছে। এই তো সবে 1 মাস হয়নি, তো এই ব্যাপারটা ভোলা খুব কঠিন। তার কারণ হচ্ছে দলটা এত ভালো খেলেছে শেষ 3টে ম্যাচে। প্রথম দিকের ম্যাচগুলো তো খোঁয়াচ্ছিল, তারপরে নিজেদেরকে গুছিয়ে নিয়ে পাল্টা প্রতিরোধ করতে শুরু করেছিল ভারত, এবং তারপর যে জেতার ব্যাপারটা অবিশ্বাস্য মনে হলেও কিন্তু এখন তা বাস্তব, এবং সবাই সেটা মেনে নিয়েছে যে এই মুহূর্তে টি-20 ক্রিকেটকে ভারতকে জবাব দেওয়ার মতো কেউ নেই। হিস্ট্রি হ্যাজ বিন রিপিটেড, যেটা রোহিত শর্মা বিজ্ঞাপনের মাধ্যমে বলছিলেন। নতুন করে ইতিহাস লেখা হলো, তার কারণ এর আগে কোনো দল পরপর 2বার তো বটেই, সব মিলিয়ে 3বার বিশ্বকাপ জেতার, টি-20 বিশ্বকাপ জেতার সম্মান অর্জন করতে পারেনি। ভারত পেরেছে, তাই সেই কথার এই গুঁদ হয়ে রয়েছে। আমার মনে হয় আইপিএল শুরু হওয়ার পর আস্তে আস্তে এই সাফল্যের ব্যাপারটা ফিকে হয়ে যাবে, তখন আবার আইপিএল কেন্দ্রিক আলোচনায় ঢুকে পড়বে ভারতের ক্রিকেট মহল। না, আমারটা মনে হয় বল যেখানে নড়ে, বল যেখানে লাফায়, বল যেখানে দ্রুত গতিতে আসে, সেখানে ভারতের এই স্ট্রোক প্লেয়ারদের অসুবিধা হতে বাধ্য। আমি জানি না দক্ষিণ আফ্রিকায় পরবর্তী টি-20 ক্রিকেট রয়েছে, সেখানে ভারত কতটা নিজেদেরকে মেলে ধরতে পারবে। ওখানকার মানে বাউন্স সম্পন্ন উইকেটে বাড়তি 1 সেন্টিমিটার যদি বেড়ে যায়, তখনই তো টাইমিংয়ের গন্ডগোল হয়ে যায় এবং তখনই উইকেটগুলো চলে যায়। ফলে আমি বলবো যে এখন থেকে যদি প্রাণবন্ত উইকেটে প্র্যাকটিস করতে শুরু করে, যে পরিকল্পনা করে যে আমাকে জিততে হবে, ফলে সূর্যকুমার এরকম একটা প্ল্যানিং করে যদি বোর্ডকে জমা দেয় যে আমরা এইভাবে এই উইকেটে আমরা প্র্যাকটিস করতে যাব, এবং দক্ষিণ আফ্রিকার মতো উইকেটে গিয়ে যদি মাস 2 আগের থেকে নয় তারও আগে গিয়ে বারবার প্র্যাকটিস করে ওখানে বেশ কয়েকটি ম্যাচ খেলে সড়গড় হয়ে উঠতে হবে। যেমন আমি মনে করি ওয়ান্ডারার্স অর্থাৎ জোহানেসবার্গের মাঠটা বেশ বড়, এবং ওখানে সোজা 6 মারা কিন্তু সত্যি কঠিন। মিড অন যদি একবারে বাউন্ডারি লাইনের ধারে রেখে দেওয়া যায়, তখন কিন্তু স্পিনারদের এগেনস্টেও বড় শট মারতে গিয়ে ক্যাচ তোলার সম্ভাবনা থাকবে। এটা তো একই রকম কথা, গোটা অস্ট্রেলিয়া বিস্মিত হয়ে গেছে যে যারা প্রথম রাউন্ডের গন্ডি পেরোতে পারেনি। আমি জানি যে এটাকেও মেনে নিতে হবে যে হ্যাজেলউডরা না থাকার কারণে, প্যাট কামিন্স না থাকার কারণে দলের বোলিং শক্তি অনেকটাই কমে গিয়েছিল, কিন্তু তার মানে এটা নয় যে তারা প্রথম রাউন্ডের সীমানা পেরোতে পারবে না। এটা একটা দুর্ভাগ্যজনক ঘটনা, এবং ক্রিকেট অস্ট্রেলিয়ার কর্মকর্তাদের কাছে এই বার্তাটাই গেল যে অবিলম্বে যদি নতুন প্রতিভাদের অন্বেষণে
প্রাক্তন ক্রিকেটারদের মতামত না নেওয়া হয়, তাহলে কিন্তু এই বিপর্যয়টা সাময়িক হিসেবে চিহ্নিত হবে না। ভালো লাগছে যে ইডেন গার্ডেনকে তো এখন আর 1 নম্বর মাঠের মর্যাদা দেওয়া হয় না। যদি মর্যাদা দেওয়া হতো তাহলে বিশ্বকাপ ফাইনালের আসরটা ইডেনেই বসতো। এবারে ইডেন মার খেয়ে যাচ্ছে যে 66,000-এর সঙ্গে 1,22,000-এর যে লড়াইটা আহমেদাবাদের সঙ্গে, সেটার কাছে মার খেয়ে যাচ্ছে। কিন্তু ইডেনের যে ঐতিহ্য, ইডেনের যে পরিবেশ, সেই ক্রিকেটীয় পরিবেশকে কিন্তু চ্যালেঞ্জ জানানোর মতো মাঠ এখনো পর্যন্ত ভারতে নেই। আমার এখনো মনে আছে 25 বছর আগে যেভাবে ফলো অন করে ভারত অস্ট্রেলিয়াকে হারিয়ে দিয়ে সিরিজে সমতা ফিরিয়েছিল, তারপর চেন্নাইয়ে গিয়ে 2-1 ব্যবধানে জিতে অস্ট্রেলিয়াকে দেশে ফেরত পাঠানো হয়েছিল। সেটা একটা ইতিহাস, এবং এই ইতিহাসটা আমরা কিছুতেই ভুলতে পারি না। 1877 সাল থেকে টেস্ট ম্যাচ শুরু হয়েছে, তারপর থেকেই দীর্ঘ সময় ফলো অন করে টেস্ট ম্যাচ জেতার উদাহরণ নেই। এই ঘটনাটা ঘটেছিল ইডেনে। সৌরভ গাঙ্গুলির নেতৃত্বে যেভাবে স্টিভ ওয়াদের পর্যুদস্ত করা হয়েছিল, এটা একটা ইতিহাস, অবিস্মরণীয় মুহূর্ত। সেই মুহূর্তে ইডেন গার্ডেনে যখন আমরা হাজির ছিলাম, এটা কিছুতেই ভুলতে পারি না। শেষ দিকে কিন্তু তখন তো আর পটকা টটকা এত নিয়ে যাওয়া যেত না, হাতে যাওয়ার যে সংবাদপত্র ছিল সেগুলোকে জ্বালিয়ে গোটা গ্যালারি জুড়ে যখন মশাল জ্বলছিল, হোয়াট এ মোমেন্ট। খুব ভালো। বেশ কয়েক বছর ধরে ওরা কিন্তু চেষ্টা করেছে, পরিশ্রম করেছে, প্রতিভার সঙ্গে নিষ্ঠা এবং আরও পরিশ্রম করে চ্যাম্পিয়ন হওয়ার ব্যাপারটা ওরা মাথায় রেখেছিল। ভুলে যাবেন না, ফাইনালে ওরা কর্ণাটকের মতো শক্তিশালী দলকে হারিয়েই চ্যাম্পিয়ন হয়েছে, এবং ওদের চ্যাম্পিয়ন হওয়ার প্রসঙ্গে কেউ যেন আঙুল না তোলে। আমার তো খুব ভালো লেগেছে যে কাশ্মীরে যখন উপত্যকায় যখন নানা রকমের রাজনৈতিক সমস্যা রয়েছে, সেগুলোকে পাশে সরিয়ে রেখে যেভাবে কাশ্মীরি ক্রিকেটাররা জম্মু ও কাশ্মীরকে রঞ্জি ট্রফির ফাইনালে কর্ণাটককে হারিয়ে ট্রফি জিতল, সেটা একটা রেড লেটার ডে ভারতীয় ক্রিকেটের ইতিহাসে। আমি গর্বিত যে এই ক্রিকেটারদের সামনে থেকে আমরা দেখতে পেয়েছি। ইরফান পাঠান এদের মেন্টর, এবং সেই জন্যই বহুদিন ধরে যখনই ধারাভাষ্য দিতে মুম্বাই গিয়েছি, আমরা দেখেছি যে ইরফান পাঠান সময়ে অসময়ে তাদেরকে টেলিফোনে পরামর্শ দিচ্ছেন, এবং এই যে একটা বিবর্তন যেটা উপত্যকায় দেখা গেছে, সেটার যদি কেউ বীজ বপন করে থাকেন তাহলে ইরফান পাঠানকেই এই কৃতিত্ব দিতে হবে। আপনারা শুনলেন প্রখ্যাত ক্রীড়া সাংবাদিক দেবাশিস দত্তের বর্তমান বিশ্ব ক্রিকেট ও ভারতীয় ক্রিকেট নিয়ে দুরন্ত পর্যালোচনা। এছাড়া এরপর ভারতীয় ক্রিকেট এবং ফুটবল, পাশাপাশি বিশ্ব ক্রিকেট ও ফুটবলের যাবতীয় খবর এবং ভিডিও পেতেই আপনারা নজর রাখুন খেলবাজ।